নদীর তীরে এক শান্ত বিকেল। রাজা বীর তার আদরের কন্যা বেদিকার সাথে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন। রাজকুমারী বেদিকা জলের ধারে বসে দুপা ডুবিয়ে জলের সাথে খেলায় মত্ত ছিলেন। স্ফটিক স্বচ্ছ জলে তার পা দুটির আলোড়ন এক অপার্থিব পরিবেশ তৈরি করেছিল। আরে রাজকুমারী, এবার তো শান্ত হও। অনেকক্ষণ তো হলো, আর কতক্ষণ জলের সাথে খেলা করবে? এবার উঠে এসো মা, সন্ধ্যা হয়ে এলো। চলে এসো, চলে এসো। ওহো বাবা, আর একটুখানি প্লিজ। আপনি তো জানেন আমি জল কত ভালোবাসি। আর ওই দেখুন বাবা, ওই মাছটা দেখুন, কি সুন্দর সোনালি রং, তাই না? রাজকুমারী বেদিকা যখন সেই মোহময় মাছটির দিকে তাকিয়ে মুগ্ধ হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক কাণ্ড ঘটল। মাছটি হঠাৎ রাজকুমারীর পায়ে একটি কামড় দিল এবং মুহূর্তের মধ্যে এক বিশাল ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে নিজের আসল রূপে আবির্ভূত হল। সেই মাছটি আসলে ছিল এক ভয়ঙ্কর জাদুকরী অঘরী ত্রিকাল। হায় হায় হায়, আজ পর্যন্ত আমি এত রূপবতী কন্যা আর কখনো দেখিনি। মহারাজ, এই অপরূপা সুন্দরী কি আপনার কন্যা? হ্যাঁ, কিন্তু তুমি কে? তুমি তো এইমাত্র একটা মাছ ছিলে, হঠাৎ করে তোমার এই অঘরী রূপ। তুমি কে আর কি চাও তুমি? রূপ বদলানো এই অঘরী ত্রিকালের বাঁ হাতের খেলা মহারাজ। ওসব কথা ছাড়ুন। আপনার কন্যার এই রূপ আমার মন কেড়ে নিয়েছে। আমার মন বলছে এই রাজকুমারী শুধুমাত্র আমার জন্যই তৈরি। তাই আমি এখনই এই মুহূর্তেই ওকে বিয়ে করতে চাই। তুমি একই আজে বাজে কথা বলছো। এটা অসম্ভব, কখনো না। আমি আমার রাজকন্যাকে তোমার মতো একজন নীচ এবং জঘন্য অঘরীর হাতে কখনো তুলে দেব না। আমাদের বংশের মর্যাদা এতটাও সস্তা নয়। ও তাই নাকি মহারাজ? আমার প্রস্তাব প্রত্যাখ্যান করার সাহস আপনার হলো কি করে? ঠিক আছে, যদি আপনি আপনার কন্যাকে আমার সাথে বিয়ে না দেন, তবে আমি একে আর কারোর সাথে বিয়ে করার যোগ্যও রাখব না। ক্রোধে উন্মত্ত হয়ে অঘরী ত্রিকাল তার ঝোলার ভেতর থেকে কিছু তান্ত্রিক ছাই বের করে রাজকুমারীর দিকে ছুঁড়ে মারলেন এবং উচ্চস্বরে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। অঘরী ত্রিকালের অবমাননার শাস্তি ভোগ করো। আমি অভিশাপ দিচ্ছি, এই মুহূর্ত থেকে তুমি একটি নিথর সোনার মূর্তিতে পরিণত হও। অঘরীর অভিশাপ শেষ হতে না হতেই জ্যান্ত রাজকুমারী বেদিকা এক পলকে একটি নিথর শীতল সোনার মূর্তিতে রূপান্তরিত হলেন। তার হাসি মুখ আর চঞ্চল চোখগুলো ধাতব স্তব্ধতায় ঢেকে গেল। নিজের চোখের সামনে মেয়ের এই অবস্থা দেখে রাজা বীর কান্নায় ভেঙে পড়লেন এবং অঘরীর পায়ে লুটিয়ে পড়লেন। ওরে নির্দয় অঘরী, এ কি করলে তুমি? আমার মাকে ফিরিয়ে দাও, দয়া করো ত্রিকাল। আমার একমাত্র কন্যাকে এভাবে শেষ করে দিও না। আমি তোমার সব কথা শুনব, শুধু আমার মেয়েকে আগের মতো করে দাও। রাজা বীরের কান্না থামছিল না। তার আদরের কন্যা এখন একটি প্রাণহীন সোনার মূর্তিতে পরিণত হয়েছে। তিনি বারবার অঘরীর সামনে অনুনয় বিনয় করতে লাগলেন। আরে না না না, অঘরী, তুমি এ কি করলে? দয়া করো, আমার কন্যাকে আগের মতো করে দাও। একে ঠিক করে দাও, তোমার অভিশাপ ফিরিয়ে নাও। তুমি চাইলে আমাকে সোনার মূর্তি বানিয়ে দাও, কিন্তু আমার মাকে মুক্তি দাও। দয়া করো অঘরী, দয়া করো। এখন অনেক দেরি হয়ে গেছে মহারাজ। আপনি তো খুব অহংকারের সাথে বলেছিলেন যে আমার মতো অঘরীর সাথে আপনার কন্যার বিবাহ দেবেন না। ঠিক আছে, এখন থেকে এই মূর্তির সাথেই বসবাস করুন। তবে একটা কথা মনে রাখবেন, যে বীর পুরুষ 3টি কঠিন ধাঁধার সমাধান করতে পারবে, একমাত্র সেই রাজকুমারী বেদিকাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে, অন্য কেউ নয়। এই কথা বলেই অঘরী ত্রিকাল ধোঁয়ার মতো মিলিয়ে গেল এবং পুনরায় একটি মাছের রূপ ধারণ করে ঝিলের অতল জলে অদৃশ্য হয়ে গেল। রাজা বীর পাথরের মতো স্তব্ধ হয়ে তার কন্যার সোনার মূর্তির দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি নিজেকে সামলে নিয়ে তার বিশ্বস্ত মন্ত্রীকে ডাকলেন। মন্ত্রীমশাই, আপনি এক্ষুনি রাজ্যে ঢোল পিটিয়ে ঘোষণা করে দিন, যে ব্যক্তি আমার কন্যাকে এই অভিশাপ থেকে রক্ষা করতে পারবে এবং ওই 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারবে, পুরস্কার হিসাবে আমি তাকে এই রাজ্যের পরবর্তী রাজা ঘোষণা করব। যে আজ্ঞা মহারাজ, আমি এখনই রাজ্যে গিয়ে এই সুসংবাদ ছড়িয়ে দিচ্ছি। আপনি ধৈর্য ধরুন, নিশ্চয়ই কোনো না কোনো বুদ্ধিমান যুবক এগিয়ে আসবে। মন্ত্রীমশাই দ্রুত রাজ্যে ফিরে গেলেন এবং জনসমক্ষে দাঁড়িয়ে উচ্চস্বরে ঘোষণা করতে শুরু করলেন।
শুনো শোনো শোনো, রাজ্যবাসী মনোযোগ দিয়ে শোনো। মহারাজ বীর এই ঘোষণা করেছেন যে যিনি 3টি কঠিন ধাঁধার সমাধান করে রাজকুমারী বেদিকাকে অঘরীর অভিশাপ থেকে মুক্ত করতে পারবেন, তাকে পুরস্কার হিসেবে এই রাজ্যের রাজা বানিয়ে দেওয়া হবে। এ আপনি কি বলছেন মন্ত্রী মশাই? সত্যি বলছেন? মানে যে কেউ 3টি ধাঁধা মেলাতে পারলেই সে সরাসরি এই রাজ্যের রাজা হয়ে যাবে? হ্যাঁ, একদম সত্যি। কিন্তু সাবধান, যে ব্যক্তি এই পরীক্ষায় অংশগ্রহণ করবে কিন্তু ধাঁধার উত্তর দিতে ব্যর্থ হবে, পুরস্কারের বদলে তার কপালে জুটবে মৃত্যুদান। এই শর্তটি মাথায় রেখেই পা বাড়াবেন। আচ্ছা, এই ব্যাপার। আমার মনে হয় না 3টে ধাঁধা মেলানো খুব একটা কঠিন কাজ হবে। আমি এবং আমার সাথীরা এই পরীক্ষা দিতে রাজি। আমরা এখনই মহারাজের কাছে গিয়ে আমাদের নাম নথিবদ্ধ করতে চাই। লোভ এবং সাহসের বশবর্তী হয়ে বেশ কিছু লোক মন্ত্রী মশাইয়ের সাথে রাজপ্রাসাদের দিকে রওনা হল। মহারাজের সামনে পৌঁছে তারা মাথা নত করে নিবেদন করল। মহারাজ, আমরা আপনার ঘোষণা শুনেছি। আমরা রাজকুমারীকে রক্ষা করতে এবং সেই 3টি ধাঁধার সমাধান করতে প্রস্তুত। আমাদের অনুমতি দিন। রাজপ্রাসাদের সভায় তখন টান টান উত্তেজনা। সাধারণ এক যুবক ভোলা সাহস করে রাজার সামনে এগিয়ে এলো। তার চোখে মুখে রাজ্য জয়ের স্বপ্ন এবং অসীম আত্মবিশ্বাস। প্রণাম মহারাজ, আমি আপনার দেওয়া সেই 3টে কঠিন ধাঁধার সমাধান করতে প্রস্তুত। আমি রাজকুমারীকে মুক্ত করবই। বেশ, তোমার সাহস দেখে ভালো লাগলো। কিন্তু মনে রেখো যুবক, যদি তুমি ধাঁধার সমাধান করতে ব্যর্থ হও, তবে পুরস্কারের বদলে তোমার কপালে মৃত্যু জুটবে। তুমি কি এই ঝুঁকির জন্য তৈরি? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এতে আর সমস্যার কি আছে? মরতে তো একদিন হবেই। তবে আমার নিজের ওপর পূর্ণ বিশ্বাস আছে। আমি ওই 3টে ধাঁধারই সঠিক উত্তর দিতে পারবো। এখন শুধু বলুন, ওই ধাঁধাগুলো শোনার জন্যে আমাকে কোথায় যেতে হবে? ঠিক আছে, তবে শোনো, তোমাকে যেতে হবে রহস্যময় দিব্যলোকে। সেখানে এক বৃদ্ধ মহাপুরুষের দেখা পাবে তুমি। তিনিই তোমাকে সেই 3টি গোপন ধাঁধার কথা বলবেন। ঠিক আছে মহারাজ, আমি এখনই দিব্যলোকের উদ্দেশ্যে যাত্রা করছি। আসি তবে। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে দিব্যলোকে পৌঁছল। সেখানে চারপাশ এক অদ্ভুত মায়াবী আলোয় ঘেরা। সামনেই এক বৃদ্ধ কাকাকে বসে থাকতে দেখে সে এগিয়ে গেল। বৃদ্ধ তাকে দেখে মুচকি হাসলেন। ও, তাহলে তুমি সেই যুবক যে আমার 3টি ধাঁধার সমাধান করতে এসেছ? হ্যাঁ কাকা, আমি সেই লোক। এবার তাড়াতাড়ি বলুন তো, আপনার ধাঁধাগুলো কি? আমি ঝটপট উত্তর দিয়ে রাজকুমারীকে বাঁচিয়ে সোজা গিয়ে সিংহাসনে বসব। রাজা হওয়ার পর তো অনেক দায়িত্ব বাড়বে, রাজ্যের কাজ সামলাতে হবে। তাই দেরি না করে তাড়াতাড়ি জিজ্ঞেস করুন। আমি তো মনে মনে অর্ধেক রাজা হয়েই গেছি, শুধু উত্তর দেব আর গদিতে বসব। আচ্ছা, তো তোমার মনে হয় তুমিই রাজা হবে? এত আত্মবিশ্বাস? আরে না হওয়ার কি আছে কাকা, আপনিও যেমন কথা বলেন। মাত্র 3টে ধাঁধার উত্তরই তো দিতে হবে। এসব আমার বাঁ হাতের খেলা। আর দেরি করবেন না, মুচকি না হেসে তাড়াতাড়ি ধাঁধাগুলো ধরুন তো দেখি। বেশ, তোমার যখন এতই তাড়া, তবে শোনো প্রথম ধাঁধাটি। খুব মন দিয়ে শুনবে, কারণ একটি ভুল উত্তর মানেই তোমার মৃত্যু। প্রথম ধাঁধা। সে এমন এক জিনিস যা জন্ম নিলে উড়তে থাকে, বেঁচে থাকলে সজীব থাকে, কিন্তু মরে গেলে জল হয়ে যায়। বলো তো সেটা কি? দিব্যলোকে ভোলার অতি আত্মবিশ্বাস নিমেষেই ধুলোয় মিশে গেল। কালান্তক সেই মরণ সরোবর বা মৃত্যুর পুকুর দেখে তার অন্তরাত্মা কেঁপে উঠল। শোনো যুবক, আমার প্রথম ধাঁধা হলো এই মরণ সরোবর। এই পুকুরে যে পা রাখবে সে আর জ্যান্ত ফিরবে না, কিন্তু রাজকুমারীকে বাঁচাতে হলে তোমাকে এটি পার হতেই হবে। এখন বলো, না মরে কিভাবে তুমি এই পুকুর পার হবে? আরে, এ কি ধাঁধা ধরলেন কাকা? পুকুরের নামই যখন মরণ সরোবর, তখন না মরে কেউ ওটা পার হয় কিভাবে? কিন্তু আমার মনে হয় না যে জলে নামলেই কেউ মারা যায়। এইসব বোধহয় ভয় দেখানোর কৌশল। আমি একবার নেমেই দেখি না কি হয়। ভোলা হাসতে হাসতে যেমনই ওই পুকুরের জলে পা দিল, অমনি এক বিশাল জলস্রোত তাকে টেনে অতল গভীরে নিয়ে গেল। ভোলার আর ফেরা হলো না। এরপর গ্রামের আরও অনেক সাহসী যুবক রাজা হওয়ার লোভে এলো, কিন্তু প্রথম ধাঁধাতেই সবার মৃত্যু হলো।
প্রাসাদে বসে রাজা বীর গভীর দুশ্চিন্তায় ভেঙে পড়লেন। মন্ত্রীমশাই, আমাদের রাজ্যে কি এমন কেউ নেই যে আমার কন্যাকে বাঁচাতেই 3টি ধাঁধার সমাধান করতে পারে? এখনো পর্যন্ত কেউ প্রথম ধাঁধাই পার হলো না। ক্ষমা করবেন মহারাজ, রাজ্যের যত নিডর ও সাহসী বীর ছিল তারা সবাই চেষ্টা করেছে এবং বদলে মৃত্যুবরণ করেছে। এখন সাধারণ মানুষ ভয়ে আর এগোতে চাইছে না। না না, যাই হয়ে যাক, আমার মাকে আমার চাই। তাকে ঠিক করার জন্য যদি পাতাল লোক থেকেও কাউকে খুঁজে আনতে হয় তবে তাই করুন। যান মন্ত্রীমশাই, আবার খুঁজে দেখুন কোনো যোগ্য ব্যক্তি পাওয়া যায় কিনা। যান। শান্ত হন মহারাজ, শান্ত হন। আমি আবার বেরোচ্ছি, আপনি নিজেকে সামলান। মন্ত্রী যখন যোগ্য লোকের সন্ধানে অন্য রাজ্যে পা বাড়ালেন, তখন প্রতিবেশী রাজ্যে মনোজ নামের এক দরিদ্র কাঠুরে তার বৃদ্ধা মা আর বোনের সাথে এক ভাঙা কুঁড়েঘরে দিন কাটাচ্ছিল। অতি কষ্টে কাঠ বিক্রি করে তাদের সংসার চলে। একদিন সকালে মনোজ যখন কুঠার নিয়ে বেরোচ্ছিল। মনোজ বাবা, কোথায় যাচ্ছিস? আর কোথায় যাব মা? বনের কাঠগুলো কেটে আজ বাজারে বিক্রি করতে হবে, তবেই তো ঘরে চাল আসবে। জানি বাবা, কিন্তু আজ একটু তাড়াতাড়ি ফিরিস। আমি তোর বোন রেখার বিয়ে ঠিক করেছি। আজ বিকেলেই পাত্রপক্ষ ওকে দেখতে আসবে। সত্যি মা, এটা তো খুব আনন্দের খবর। তুমি একদম চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরব। আর কথা দিচ্ছি, আমাদের রেখার বিয়ে আমি খুব ধুমধাম করে দেব। মনোজ কুঠার কাঁধে নিয়ে বনের গহীনে চলে গেল, কিন্তু কাঠ কাটার সময় তার মনের ভেতরের দুশ্চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে একা একা বিড়বিড় করতে লাগল। মায়ের কাছে বড় বড় কথা তো বলে এলাম, কিন্তু এত টাকা আমি কোথায় পাব? রেখার বিয়েতে অনেক খরচ, অথচ আমার পকেটে কানাকড়িও নেই। হে ভগবান, তুমি একমাত্র ভরসা। কোনো একটা পথ দেখিয়ে দাও, যাতে আমি আমার বোনের বিয়েটা সম্মানের সাথে দিতে পারি। গভীর জঙ্গলে কাঠ কাটার সময় মনোজ যখন নিজের দারিদ্র্য আর বোনের বিয়ের চিন্তায় মগ্ন, ঠিক তখনই সেখানে উপস্থিত হল তার পরিচিত অন্য এক কাঠুরে বন্ধু রঘু। আরে মনোজ ভাই, কোন চিন্তায় ডুবে আছিস? কাঠ কাটতে কাটতে কি স্বপ্নের প্রাসাদে রাজা হওয়ার কথা ভাবছিস নাকি? আরে না রে রঘু ভাই, এমনি কাঠ কাটছিলাম, হঠাৎ কিছু পুরনো কথা মনে পড়ে গেল। আচ্ছা আচ্ছা, তা তোর আয় রোজগার কেমন চলছে রে? কি আর চলবে ভাই, দিনকাল যা পড়েছে, একটা ভালো কাঠের বোঝা বিক্রি হওয়াটাই এখন ভাগ্যের ব্যাপার। তা তুই বরং একবার সুন্দরগড় গিয়ে ভাগ্য পরীক্ষা করিস না কেন? শুনেছি ওখানে কাজের সুযোগ অনেক বেশি। তুই তো আগেও ওখানে গিয়েছিলি, তাই না? সুন্দরগড় নামটা কানে আসতে মনোজের চোখের সামনে কয়েক বছর আগের এক যন্ত্রণাময় স্মৃতি জীবন্ত হয়ে উঠল। তখন সে সুন্দরগড় রাজ্যের এক সাধারণ সৈনিক ছিল। একদিন রাজকুমারী বেদিকার সাথে বাগানে ভ্রমণের সময় এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। মনোজ, দেখো ওই গাছের মগডালে কত সুন্দর একটা গোলাপ ফুটেছে, কিন্তু গাছটা তো কাটায় ভরা। তুমি কি ওটা পেড়ে দিতে পারবে আমার জন্য? কাটা আছে তো কি হয়েছে রাজকুমারী, আপনার জন্য আমি এখনই ওটা নিয়ে আসছি, আপনি একটু অপেক্ষা করুন। মনোজ নিজের শরীরের রক্ত ঝরিয়ে কাঁটার আঘাত সহ্য করে সেই গোলাপটি নিয়ে এলো। রাজকুমারী সেটা হাতে নিয়ে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। ওহো মনোজ, তুমি কত ভালো! সত্যি বলতে কি, তোমাকে আমার যতটা ভালো লাগে এই দুনিয়ায় আর কাউকে বোধহয় ততটা লাগে না। এ কি বলছেন রাজকুমারী, আমি আপনার ভালো লাগার পাত্র? হ্যাঁ, এমনকি তুমি রাজি থাকলে আমি তোমাকে বিবাহ করতেও পারি। রাজকুমারীর মুখে বিয়ের কথা শুনে মনোজের মনে আনন্দের জোয়ার বয়ে গেল। সে আর আবেগ ধরে রাখতে পারল না। দেখুন রাজকুমারী বেদিকা, সত্যি বলতে আমি আপনাকে অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি, কিন্তু সাহসের অভাবে বলতে পারিনি। আজ আপনি নিজে থেকে বলায় আমিও আর নিজেকে আটকাতে পারছি না। সত্যি করে বলুন তো, আপনি কি সত্যি আমায় বিবাহ করবেন? মনোজ যখন তার মনের কথা বলছিল, ঠিক তখনই রাজপ্রাসাদের আড়াল থেকে রাজা বীর সেখানে উপস্থিত হলেন। রাজার সামনেই রাজকুমারী বেদিকা হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়লেন। কি বললে? তুমি আমায় ভালোবাসো আর আমায় বিয়ে করতে চাও? বাহ! কখনো আয়নায় নিজের চেহারা দেখেছ? এক সামান্য তুচ্ছ সৈনিক হয়ে আমার মতো রাজকুমারীকে পাওয়ার স্বপ্ন দেখছ? কিন্তু রাজকুমারী, এইমাত্র তো আপনিই বললেন যে আমায় আপনার ভালো লাগে আর আপনি আমায় বিয়ে করতে চান।
আরে মূর্খ, আমি তো তোমার সাথে নিছক মজা করছিলাম, আর তুমি সেটাকেই সত্যি ভেবে বসে আছো। ছি, তোমাদের মতো ভিখারিদের চিন্তাভাবনা কত নিচু হতে পারে তা আজ বুঝলাম। ধনী হওয়ার জন্য তোমরা সব করতে পারো। তোমার মতো 2 পয়সার সৈনিকের কি কোনো যোগ্যতা আছে আমার স্বামী হওয়ার? অতীতের সেই চরম অপমান মনোজকে আজও দগ্ধ করে। সে জানত না যে সেই চঞ্চলা ও অহংকারী রাজকুমারী আজ পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। কয়েক বছর আগের সেই অভিশপ্ত দিনটির কথা মনে পড়লে আজও মনোজের শরীর ঘেন্নায় রি রি করে ওঠে। সেদিন শুধু রাজকুমারী বেদিকা নন, রাজাও তাকে চরম অপমান করেছিলেন। রাজকুমারী ঠিকই বলেছে, তোর মতো নীচ আর চালবাজ লোকেদের এই একটাই কাজ, বড়লোক হওয়ার লোভে রাজকন্যাকে ফুসলে বিয়ে করার স্বপ্ন দেখিস। যা এখান থেকে, এর আগে যে তোকে কোনো বড় শাস্তি দিই, এক্ষুনি পালা। আমি আমার মেয়ের বিয়ে কোনো রাজপুত্রের সাথে দেব, যার সাথে ওকে মানাবে, তোর মতো 2 পয়সার ভিখারির সাথে নয়, বুঝেছিস? দূর হ। সেদিন সেই অপমান সহ্য করে মনোজ নিজের গ্রামে ফিরে এসেছিল। বর্তমানে বন্ধুর ডাকে তার ঘোর কাটল। ও মনোজ ভাই, কোথায় হারিয়ে গেলে? কি ভাবছো এত? ও না না, কিছু না রঘু ভাই, এমনি। ঠিক আছে, তুমি এসো, আমি কাঠগুলো গুছিয়ে নিই। রঘু চলে যাওয়ার পর মনোজ সন্ধ্যায় বাড়ি ফিরে দেখল এক হৃদয় বিদারক দৃশ্য। তার ছোট বোন রেখা অঝরে কাঁদছে। এ কি, রেখা কাঁদছে কেন মা? কি হয়েছে? নিজের মাকে জিজ্ঞেস না করে আমাদের জিজ্ঞেস করো বাবা। আমরা খুব সামান্য আবদার করেছি, যৌতুক হিসেবে একটা গরুর গাড়ি আর 1 বিঘা জমি। তাতেই তোমার মা এমন ভাব করছেন যেন আমরা সব লুটে নিচ্ছি। আরে বাবা, যা দেবে তা তো তোমাদের মেয়েই ভোগ করবে নাকি? আর আমাদের ছেলেকে তোমাদের দিয়ে দিচ্ছি সারা জীবনের জন্য, সেটাও তো ভাবো। কাকা, আপনি এসব কি বলছেন? আপনি তো আমাদের অবস্থা জানেন, আমাদের পক্ষে এত কিছু দেওয়া সম্ভব নয়। দয়া করে একটু বুঝুন। যখন দিতেই পারবে না তখন আমাদের ডেকেছিলে কেন? যার বোনের বিয়ের যৌতুক দেওয়ার যোগ্যতা নেই, সে বিয়ের সম্বন্ধ করে কোন সাহসে? চলো সবাই এখান থেকে, এই ক্ষুধার্ত ভিখারিদের কাছে কিচ্ছুই নেই। চলো, আমার ছেলের জন্য এর চেয়ে ভালো সম্বন্ধ আসবে। হারিয়া ও তার পরিবার মনোজের দারিদ্র্য নিয়ে মশকরা করে সেখান থেকে চলে গেল। বোনের এই অপমান মনোজ আর সহ্য করতে পারল না। সে এক কঠিন সিদ্ধান্ত নিল। মা, আমি আবার সুন্দরগড় যাচ্ছি। হয়তো এবার ভগবান আমার উপর দয়া করবেন। আমি নিজেকে এতটাই যোগ্য করে তুলব যাতে আমাদের এই অভাব মুছে যায়। আমি আসছি মা। মনোজ সুন্দরগড়ের পথে রওনা হল। অন্যদিকে সুন্দরগড় প্রাসাদে রাজার দুশ্চিন্তা চরমে পৌঁছেছে। মন্ত্রীমশাই, রাজ্যের সব সাহসী আর বুদ্ধিমান মানুষ কি মরে গেছে? কেউ কি নেই যে আমার মেয়ের অভিশাপ কাটানোর জন্য ধাঁধার সমাধান করতে পারে? মহারাজ, ক্ষমা করবেন, এখন আর কেউ এগিয়ে আসতে চাইছে না। যারা চেষ্টা করেছিল তারা সবাই মরেছে। গ্রামের মানুষ এখন আতঙ্কে সিটিয়ে আছে। রাজকুমারীকে বাঁচানোর জন্য কেউ নিজের জীবন দিতে রাজি নয়। এটা হতে পারে না, কাউকে না কাউকে তো আসতেই হবে, নইলে আমি এই পুরো রাজ্য ধ্বংস করে দেব আমি। শান্ত হন মহারাজ, শান্ত হন। আমি আবারও চেষ্টা করছি। আমি নিজে গ্রামে যাচ্ছি যোগ্য লোকের সন্ধানে। মন্ত্রী আবারও গ্রামে ঘোষণা করতে শুরু করলেন। এদিকে টানা 3 দিন অভুক্ত অবস্থায় মনোজ সুন্দরগড়ে পৌঁছাল। খিদের জ্বালায় সে গ্রামের কিছু লোকের কাছে কাজ ভিক্ষা করতে লাগল। ভাই, আপনারা কি আমায় কোনো কাজ দিতে পারেন? আমি খুব বিপদে পড়েছি। আরে ভাই, আমরাই ঠিকমতো কাজ পাচ্ছি না, তোমাকে কোত্থেকে দেব? যাও এখান থেকে, আমাদের কাছে কোনো কাজ নেই। শোনো হে, তুমি কে? তোমাকে তো আগে এই তল্লাটে দেখিনি। আমি পাশের গ্রাম থেকে কাজের খোঁজে এখানে এসেছি। আজ 3 দিন ধরে আমার পেটে দানা পানি পড়েনি। আমার থাকার জায়গা নেই, খাওয়ার কিছু নেই। দয়া করে সামান্য কোনো কাজ দিন। দেখো ভাই, কাজ আমাদের হাতে নেই, আমরা নিজেরাই খুব সমস্যায় আছি। মহারাজ সব সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছেন, কারণ কেউ ধাঁধার সমাধান করতে পারছে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মদন কি কোনো কাজের সন্ধান পাবে? তাছাড়া রাজা কিভাবে তার কন্যাকে অঘরীর অভিশাপ থেকে মুক্ত করবেন? কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। এই গল্পের দ্বিতীয় পর্বটি দেখার জন্য আমাদের খিলখিলা টোনস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।